শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সার্কি এডুকেশনে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমাদের সাথে আছে জয়শ্রী ভট্টাচার্য। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান পড়ব, অধ্যায় 13। অধ্যায় 13 নাম হচ্ছে খাদ্য ও পুষ্টি। তো খাদ্য ও পুষ্টি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে, টপিকগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব, যাতে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলেই আনসার করতে পারো। তো দেখো, প্রথমে আমরা খাদ্য ও পুষ্টি অধ্যায় 13, এটা তোমাদের বইয়ের 129 পৃষ্ঠায় আছে। তো পুষ্টি, পুষ্টিমান ও খাদ্য উপাদান এগুলো কি আমরা একটু বুঝি চলো। ইঞ্জিন চালানোর জন্য কয়লা, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়। বলতে পারো এই জ্বালানিগুলোর কাজ কি? এই জ্বালানিগুলো পুড়ে শক্তি উৎপন্ন করে, আর এই শক্তি যানবাহনগুলোকে গতি দান করে। তার মানে যে কয়লা, ডিজেল, পেট্রোল, ইঞ্জিন এগুলো কি করে? এগুলা জ্বালানির কাজ করে, এগুলো নিজে পুড়ে শক্তি উৎপন্ন করে এবং এই শক্তি কিন্তু যানবাহনগুলোকে গতি প্রদান করে। তো আমাদের ক্ষেত্রেও এরকম আমরা শক্তি দিয়ে চলি। তো খাদ্য আমাদের দেহে এই পুষ্টির চাহিদা পূরণ করে এবং শক্তি যোগায়। খাদ্যের মূল উৎস হচ্ছে সজীব দেহ। খাদ্য মূলত বিভিন্ন যৌগের সমন্বয়ে গঠিত। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে মূলত খাদ্য পাই। খাদ্য বলতে সেই জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তো আমরা খাদ্য কাকে বলে, এই সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে যে জৈব উপাদান জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় তাকে খাদ্য বলে। তো খাদ্যের পুষ্টিদ্রব্য যেগুলো আছে তাদের প্রধানত 3টি কাজ রয়েছে: জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান ও শারীরবৃত্তীয় কাজ যেমন পরিপাক, শ্বসন, রেচন এগুলো হচ্ছে আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ। পুষ্টি ও পুষ্টিমান। পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া। এই সংজ্ঞাটাও আসে তোমাদের যে পুষ্টি কাকে বলে। পুষ্টি হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। দেহ এসব সরল উপাদান শোষণ করে নেয়। শোষণের পর খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে। তাছাড়া তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায়। দেহে খাদ্যের এই সকল কাজই পুষ্টি প্রক্রিয়ার অন্তর্গত। অর্থাৎ পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবারের গুণসম্পন্ন যেসব উপাদান যা দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম করে। তো কোনো খাদ্যে কি পরিমাণ কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান এবং পুষ্টি মূল্য। যেমন সিদ্ধ চালে 79% শ্বেতসার, 6% স্নেহ পদার্থ থাকে। এছাড়া সামান্য পরিমাণ আমিষ, ভিটামিন ও খনিজ লবণও থাকে। 100 গ্রাম চাল থেকে 345 থেকে 349 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। সিদ্ধ চালে শ্বেতসার, আমিষ ও ভিটামিন থাকে, কিন্তু এতে শ্বেতসারের পরিমাণ বেশি থাকে। অতএব চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ। অর্থাৎ যে খাবারে যে অংশটার পরিমাণ বেশি থাকবে ওটাকে সাধারণত আমরা ওই ধরনের খাদ্য বলে থাকি। যেমন সিদ্ধ চালে শ্বেতসারের পরিমাণ বেশি থাকায় আমরা একে শ্বেতসার জাতীয় খাদ্য বলে থাকি। কোনো খাদ্য উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতি সম্পর্কে জানা প্রয়োজন। খাদ্যের প্রকৃতি বলতে বোঝায় এটি কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য। মিশ্র খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। অর্থাৎ যেসব খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান থাকে তাদেরকে মিশ্র খাদ্য বলে, যেমন দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা ইত্যাদি। আর বিশুদ্ধ খাদ্য হচ্ছে যাতে শুধু একটি মাত্র উপাদান থাকে, যেমন চিনি, গ্লুকোজ। এতে শর্করা ছাড়া আর কোনো উপাদান থাকে না। তো খাদ্য উপাদানগুলো দেখো, এই রাসায়নিক উপাদানগুলো খাদ্য উপাদান বলা হয়। যে রাসায়নিক উপাদানগুলো খাদ্যে বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় খাদ্য উপাদান। কেবলমাত্র একটি উপাদান নিয়ে গঠিত এমন খাদ্যবস্তুর সংখ্যা খুবই কম। উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে 3 ভাগে ভাগ করা যায়: আমিষ বা প্রোটিন, যা দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও দেহ গঠন করে; শর্করা বা শ্বেতসার, শক্তি উৎপাদন করে; স্নেহ বা চর্বি, তাপ ও শক্তি উৎপাদন করে। এছাড়া অন্যান্য 3 প্রকার উপাদান বিশেষ প্রয়োজন, যেমন খাদ্যপ্রাণ বা ভিটামিন, যা রোগ প্রতিরোধ করে, শক্তি বৃদ্ধি করে; খনিজ লবণ, যা বিভিন্ন জৈবিক বিক্রিয়ায় অংশ নেয়; পানি দেহের সমতা রক্ষা করে এবং কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে, তাপের সমতা রক্ষা করে। তো খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে আছে শর্করা ও আমিষ। যেমন শর্করা দেখো, শর্করা হচ্ছে গঠনগত পদ্ধতি অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোস্যাকারাইড, তারপরে হচ্ছে
পলিস্যাকারাইড, এগুলো হচ্ছে শর্করা অণুর উপস্থিতির উপর নির্ভর করে। যে এক অণু শর্করা যদি থাকে তাহলে তাকে আমরা মনোস্যাকারাইড বলতে পারি, তারপরে 2 অণু যদি থাকে তাহলে ডাইস্যাকারাইড, 3 অণু থাকলে ট্রাইস্যাকারাইড, এভাবে যদি 4, 5 বেশি অধিক থাকে তাহলে আমরা এটাকে পলিস্যাকারাইড বলতে পারি। তো শর্করা স্নেহ ও আমিষের মধ্যে সর্বাপেক্ষা সহজপাচ্য হচ্ছে শর্করা। তো দেহে শোষিত হওয়ার পর শর্করা খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। 1 গ্রাম শর্করা 4 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে। এই অংশগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের গাণিতিক সমস্যামূলক প্রশ্ন আসতে পারে যে যদি 1 গ্রাম শর্করায় 4 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয় তাহলে 5 গ্রাম থেকে কতটুকু হয়। এগুলো খুবই সাধারণ এবং সোজা অঙ্ক, এগুলো থেকে তোমাদের আসতে পারে। তো এই পরিমাণ শর্করা 1200 থেকে 1600 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে। 300 থেকে 400 গ্রাম শর্করা আমরা প্রতিদিন খাবারের সাথে গ্রহণ করি, যা 1200 থেকে 1600 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে দেহের শক্তি যোগায়। তো বয়স, দেহের ওজন, উচ্চতা এবং শর্করার চাহিদা এই পরিশ্রমের উপরও নির্ভর করে। একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করার চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের 4.6 গ্রাম হয়ে থাকে। এই ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে রাখবে সবাই, যাতে এগুলো থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারো। একজন 60 কেজি ওজনের পুরুষের মানুষের গড়ে দৈনিক শর্করার চাহিদা হচ্ছে 60 গুণ 4.6 গ্রাম বা 276 গ্রাম। তারপরে দেখো, শর্করার অভাবে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন ক্ষুধা অনুভব করা, বমি বমি ভাব, অতিরিক্ত ঘামা, হৃদকম্পন বেড়ে যাওয়া বা কমে যাওয়া। এগুলো যদি শর্করার মাত্রা শরীরে কমে যায় তখন হাইপোগ্লামিয়া নামক একটা রোগ দেখা দেয়, যার লক্ষণ হচ্ছে এই সমস্যাগুলো। তো আমিষ বা প্রোটিন, আমিষে 16% নাইট্রোজেন থাকে। আর আমিষ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমিষ হলো অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ। তো এ পর্যন্ত প্রকৃতি থেকে 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে বিভিন্নভাবে, এবং এই খাবারগুলোতে যে আমিষ থাকে এই 22টি অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন খাবারে থাকে। তো এ কারণে মাছ, মাংস, দুধ, মাংস ইত্যাদি খাবারের স্বাদ, গন্ধ ও বর্ণের তারতম্য দেখা যায়। তার মানে নির্ভর করবে যে অ্যামাইনো অ্যাসিডের উপর। অ্যামাইনো অ্যাসিড যদি এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের জন্য এক ধরনের আমিষ জাতীয় পদার্থের স্বাদ এক রকম হয়। তো দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত প্রয়োজন। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড দেহে তৈরি হয় না, খাদ্য থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলো সংগ্রহ করতে হয়। অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলে নানা রোগের উপসর্গ দেখা দেয়, যেমন বমি বমি ভাব, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা ইত্যাদি। এছাড়াও আমিষের অভাবে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন কোয়াশিয়রকর। এগুলো সাধারণত শিশুদের হয়। এটা হচ্ছে এক ধরনের রোগ যেতে শিশুদের খাওয়ার অরুচি হয়, ডায়রিয়া হয়, পেট বড় হয়ে যায়। এছাড়াও এই রোগের আরেকটা ধরন হচ্ছে মেরাসমাস, যার ক্ষেত্রে শরীর ক্ষীণ হয়ে অস্থিচর্ম সার হয়ে যায় এবং শরীরের ওজন হ্রাস পায়। এছাড়াও আরও অনেক লক্ষণ আছে, এগুলো তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে। এরপরে দেখো, স্নেহ পদার্থ। একে সাধারণত শক্তি উৎপাদনকারী উপাদান বলা হয়। তো স্নেহ পদার্থে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। কার্বনের দহন ক্ষমতা বেশি থাকায় স্নেহ পদার্থের অণু থেকে বেশি তাপ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ কার্বনের যে দহন ক্ষমতা, অর্থাৎ পোড়ার যে ক্ষমতা, সেটা বেশি থাকার কারণে স্নেহ পদার্থের অণু থেকে বেশি পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটি যৌগ। স্নেহ পদার্থ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতরে অবস্থিত লসিকা নালীর মাধ্যমে শোষিত হয়। স্নেহ পদার্থে 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়। চর্বি জাতীয় অ্যাসিড হচ্ছে 2 প্রকার, অসম্পৃক্ত এবং সম্পৃক্ত। দৈনিক মোট শক্তির 20% থেকে 30% শক্তি আমরা স্নেহ থেকে পাই। দৈনিক আহার যে এমন স্নেহযুক্ত খাদ্য অন্তর্ভুক্ত করা উচিত যা অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিড যোগাতে পারে এবং ভিটামিন দ্রবণে সক্ষম হয়। খাদ্যে স্নেহ পদার্থের অভাব ঘটলে দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব পরিলক্ষিত হয়, ফলে ভিটামিনের অভাবজনিত রোগও দেখা দেয়। ত্বক শুষ্ক ও খসখসে হয়। অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয় ও বয়স্কদের চর্মরোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। খাদ্যের ক্যালোরি ও কর্মশক্তি। তো আমরা একটু আগে পড়লাম যে 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম আমিষ থেকেও 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, কিন্তু 1 গ্রাম চর্বি থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। অর্থাৎ আমিষ এবং শর্করা 4 কিলো ক্যালোরি এবং স্নেহ জাতীয় পদার্থ থেকে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়।
তো আমরা কি করতে পারি, আমরা শারীরিক পরিশ্রমে জানি যে শক্তি ব্যয় হয়, সেক্ষেত্রে খাদ্য থেকে দেহের ভিতর যে তাপ উৎপন্ন হয় তা আমরা ক্যালোরিতে প্রকাশ করি। 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। খাদ্যে তাপ শক্তি মাপের একক হলো কিলো ক্যালোরি। দেহের শক্তির চাহিদাও কিলো ক্যালোরিতে নির্ণয় করা হয়। তো তোমাদের বইয়ে 136 পৃষ্ঠায় দেখবা শিশু, নারী ও পুরুষের বিভিন্ন বয়সে দৈনিক ক্যালোরির একটা ছক আছে। এই ছকের মধ্যে লেখা আছে যে গড় ওজন কত হলে কি পরিমাণে ক্যালোরি গ্রহণ করতে হবে এবং কি পরিমাণ কত কিলোগ্রাম ওজন হবে এবং বয়স কত থেকে কত থাকবে, একটা ছক আছে। ছকটা সবাই ভালো করে পড়বা, তাহলে অনেক কিছুই বুঝতে পারবা। তারপরে দেখো খাদ্যপ্রাণ বা ভিটামিন। ভিটামিন বিভিন্ন ধরনের রয়েছে। স্নেহজাতীয় পদার্থে সাধারণত 2 ভাগে ভাগ করা হয় দ্রবণীয়তার গুণ অনুসারে। তো স্নেহজাতীয় পদার্থে ভিটামিন দ্রবণীয় থাকলে এই ধরনের ভিটামিন হচ্ছে এ, ডি, ই এবং কে, যেগুলো স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত থাকে। যেমন আমরা যেগুলো ফার্মেসিতে যেগুলো তেল আকারে পাওয়া যায় ওইগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে, যেটা আমরা দেখি যে একটা ক্যাপসুলের ভিতরে তৈলাক্ত অর্থাৎ স্নেহজাতীয় পদার্থ থাকে। এগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, যেগুলো আমরা সাধারণত ট্যাবলেট আকারে পেয়ে থাকি, যেগুলো আমরা পানি দিয়ে খাই অথবা বিভিন্ন দ্রবণ আকারেও আমরা খেতে পারি। তো ভিটামিনের উৎস হচ্ছে গাছের সবুজ পাতা, কচি ডগা, হলুদ ও সবুজ বর্ণের সবজি, ফল ও বীজ ইত্যাদি। ভিটামিন এ কি করে, ভিটামিন এর বিভিন্ন ধরনের খাবার যেমন মাছের তেল, প্রাণীজ স্নেহে এই ধরনের ভিটামিন এ পাওয়া যায়। এছাড়াও লাল শাক, পুঁই শাক, পালং শাক, এছাড়াও আম, পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে ভিটামিন এ থাকে। এছাড়া মাছ হচ্ছে মলা এবং ঢেলা মাছ, ছোটো মাছ যেগুলো, সেগুলোতে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে। এর কাজ হচ্ছে দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা, বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করা। এছাড়াও অনেক কাজ আছে, তোমরা এগুলো অবশ্যই পড়ে নিবা বই থেকে। আর ভিটামিন এর অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন রাতকানা, জেরপ্থ্যালমিয়া, এগুলো হচ্ছে ভিটামিন এর অভাবজনিত রোগ। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6 এবং ভিটামিন বি12 রয়েছে এবং এদের কাজও বইয়ে দেয়া আছে। ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে অতি প্রয়োজনীয় উপাদান। এই ভিটামিন পানিতে দ্রবীভূত হয় এবং সামান্য তাপেই নষ্ট হয়ে যায়। তো ভিটামিন সি এর কাজ হচ্ছে পেশি ও দাঁত মজবুত করে, ক্ষত নিরাময় করে, চর্মরোগ রোধে সহায়তা করে, কণ্ঠনালী ও নাকের সংক্রমণ প্রতিরোধ করে। তো আমরা এর আগের অধ্যায়ে পড়েছিলাম যে ভিটামিন সি হচ্ছে মূলত অ্যাসকর্বিক অ্যাসিড। তো এই অধ্যায়ে ওই প্রশ্নটা আসতে পারে যে বিভিন্ন একটা ফলের নাম দিয়ে দিল যেটাতে ভিটামিন সি আছে, তো এটা আসতে পারে যে এটাতে কোন অ্যাসিড বিদ্যমান, তো এটা হবে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবজনিত রোগ হচ্ছে হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না, দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়, ত্বক খসখসে হয়, ত্বকে ঘা হলে সহজে শুকাতে চায় না। এছাড়াও স্কারভি নামক একটি রোগ আছে যেটা ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন ডি পাওয়া যায় ভোজ্য তেল, দুগ্ধ ও দুগ্ধজাতীয় খাদ্য, ডিমের কুসুম, মাখন, ঘি ইত্যাদি থেকে। এর অভাবে দেখা যায় যে শোষণ সঞ্চয়, আমাদের শরীরে যে লৌহ জাতীয় পদার্থের সঞ্চয়, হিমোগ্লোবিন তৈরিতে এটা কি করে, বাধা প্রদান করে। এছাড়াও ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, অস্টিওমেলেশিয়া হয়। বড়দের রিকেটস রোগটাই অস্টিওমেলেশিয়া নামে পরিচিত। শিশুদের হলে সেটা রিকেটস এবং বড়দের ক্ষেত্রে অস্টিওমেলেশিয়া। এই রোগের লক্ষণ এবং কিভাবে প্রতিকার তা লেখা আছে, এগুলো বই থেকে পড়ে নিও সবাই। ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে সবচেয়ে ভালো উৎস হচ্ছে ভোজ্য তেল, যেটা আমরা খাই, এটা হচ্ছে ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস। তো ভোজ্য তেল থেকে আমরা ভিটামিন ই পেতে পারি। শস্যদানা যকৃত, মাছ মাংসের চর্বিতে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ইর কাজ হচ্ছে কোষ গঠনে সহায়তা করা আর শরীরের কিছু ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করা। এগুলো পাওয়া যায় সাধারণত লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম এগুলাতে। আর কাজ হচ্ছে প্রোথ্রম্বিন নামক প্রোটিন তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রোথ্রম্বিন নামক প্রোটিন তৈরি করা, আর প্রোথ্রম্বিনের কাজ হতে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অভাবজনিত রোগ হচ্ছে যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে ও দেহভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না হলে রোগী মারা যেতে পারে। এই ভিটামিনের অভাবে অপারেশনে রোগী রক্তক্ষরণ সহজে বন্ধ হতে চায় না, এতে রোগীর জীবনাশের আশঙ্কা বেশি থাকে। তাই ভিটামিন কেও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে খনিজ লবণ, যা বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে থাকে। খনিজ লবণের প্রয়োজনীয়তা হচ্ছে ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে, রক্ত জমাট বাঁধতে, স্নায়ু ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে। পেশি সংকোচনে পটাশিয়াম অর্থাৎ এক ধরনের খনিজ লবণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আর পটাশিয়ামের অভাবে অর্থাৎ খনিজ লবণের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন রিকেটস হতে পারে, গলগণ্ড হতে পারে। তো গলগণ্ড রোগকে সাধারণত ঘেগ রোগ বলা হয়। আমাদের দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ইত্যাদি অঞ্চলে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। সাধারণত আয়োডিনের অভাবে এই রোগ হয়। তো এই রোগের লক্ষণগুলো হচ্ছে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, গলার আওয়াজ ফেসফেসে হয়ে যায়, আক্রান্ত ব্যক্তি অবসাদ ও দুর্বলতা বোধ করে এবং আরও আছে অনেক সমস্যা দেখা দেয়। তো প্রতিকার হিসেবে আমরা কি করতে পারি? আয়োডিনযুক্ত লবণ খেতে পারি, মাছের তেল, সামুদ্রিক মাছ, সামুদ্রিক শৈবাল ইত্যাদি আমরা গ্রহণ করতে পারি। তাহলে আমাদের এই রোগ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে এবং এই রোগ সাধারণত মেয়েদের ক্ষেত্রে হয়। তাই এই সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের আসতে পারে। এছাড়াও ক্রোটিনিজম আয়োডিনের অভাবে হয়। আর রক্তাল্পতা হচ্ছে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের গঠন উপাদান। শিশু ও সন্তান সম্ভবা মায়েরা খাদ্যে লোহার ঘাটতির জন্য রক্তাল্পতা দেখা দেয়। অর্থাৎ লৌহ বা লোহা যেটা, এটার অভাবেও কিন্তু বিভিন্ন রোগ দেখা দেয়। তো এই ধরনের রোগকে আমরা বলতে পারি রক্তশূন্যতা, যেটা রক্তাল্পতা বা এনিমিয়া নামে পরিচিত। এর লক্ষণগুলো হচ্ছে মাথা ঘোরানো, ওজন হ্রাস, খাওয়ারও রুচি, দুর্বলতা বোধ। তো আমরা এর প্রতিকারের জন্য কি করতে পারি? শাকসবজি খেতে পারি যাতে প্রচুর পরিমাণে লৌহ রয়েছে, যা আমাদের এই রোগ থেকে মুক্তিতে সহায়তা করবে। এছাড়া হচ্ছে পানি। আমাদের দেহের 60 থেকে 70 ভাগই হচ্ছে পানি। দেহ গঠনে পানির প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। এ পানি অস্থি, মাংস, ত্বক, নখ ইত্যাদি কোষের ভিতরে ও বাইরে থাকে। কাজ হচ্ছে রক্ত সঞ্চালন ও তাপ নিয়ন্ত্রণ, আর দেহ থেকে দূষিত পদার্থ অর্থাৎ মূত্র এবং ঘাম অপসারণ। তারপরে শুষ্কতা, কোনো কারণে যদি দেহে পানির পরিমাণ কমে যায় তখন সেক্ষেত্রে শুষ্কতা দেখা দেয়। অর্থাৎ দেহের পানির পরিমাণ 20% নিচে যদি নেমে যায় তাহলে দেহের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে, ফলে রোগী অচেতন হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এই ধরনের ঘটনাকে আমরা শুষ্কতা বলতে পারি। রাফেজ বা আঁশযুক্ত খাদ্য, শস্যদানা, ফলমূল ও সবজির অপাচ্য অংশকে রাফেজ বলে। যে অংশটা আমরা খাওয়ার পরেও দ্রবীভূত হয় না, অর্থাৎ অপাচ্য মানে থেকে যায়, সম্পূর্ণ অংশ থেকে যায়, এ ধরনের অংশকে বলা হয় সাধারণত রাফেজ। তো দেহের ভিতরে রাফেজের কোনো পরিবর্তন ঘটে না। রাফেজ কোনো পুষ্টি উপাদান নয়, তবে স্বাস্থ্য রক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ উপাদান। রাফেজ পৌষ্টিক নালীর ভিতর দিয়ে সরাসরি স্থানান্তরিত হয়। ফল ও সবজির রাফেজ, সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর, আঁশযুক্ত খাবার থেকে রাফেজ পাওয়া যায়। তো খাদ্য নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে তো প্রতিবেলার খাবারে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ এই 3টি শ্রেণীর খাবার অন্তর্ভুক্ত করতে হবে, যাতে খাদ্যের 6টি উপাদানই অন্তর্ভুক্ত হয়, এবং প্রত্যেক শ্রেণীর খাদ্য বয়স, লিঙ্গ এবং জীবিকা অনুযায়ী সরবরাহ করতে হবে। দৈনিক ক্যালোরি 60 থেকে 70% শর্করা, 10% আমিষ, 30 থেকে 40% স্নেহজাতীয় পদার্থ থেকে গ্রহণ করতে হবে। সুষম খাদ্য তালিকা, তোমাদের একটা বইয়ে একটা খাদ্য তালিকা দেয়া আছে, এই খাদ্য তালিকাটা সবাই দেখবা। আশা করি তোমাদের এই যে সম্পূর্ণ অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে পড়ে নাও তাহলে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা আনসার করতে পারবা, যে কোনো যেহেতু সৃজনশীল আসুক অথবা এমসিকিউ অথবা অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন। তো সবাই ভালো করে অধ্যায়টা পড়বা, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।